আর মাত্র কয়েক মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএ গেমস এবং এই এসএ গেমসকে বলা হয় দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস। এবারের আসরটা অনুষ্ঠিত হবে পাকিস্তানে, যেটা আগামী বছরের জানুয়ারির 23 থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই এসএ গেমস অনুষ্ঠিত হবে পাকিস্তানের 3টা শহরে। এবং সেখানে বাংলাদেশও পার্টিসিপেট করছে বিভিন্ন ডিসিপ্লিনে, এবং হ্যান্ডবলও সেখানে পার্টিসিপেট করছে। এবং অলরেডি এই এসএ গেমসকে সামনে রেখে হ্যান্ডবলের ক্যাম্প শুরু হয়ে গেছে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা পেয়ে গেছি সেসব বিষয় নিয়ে কথা বলতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মিস্টার সালাউদ্দিন আহমেদকে। হ্যান্ডবলের ন্যাশনাল ক্যাম্প এবং এছাড়াও হ্যান্ডবলের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলতে চাই। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, হ্যান্ডবলের ক্যাম্প শুরু হয়ে গেছে, এসএ গেমসকে সামনে রেখে আপনাদের এই ক্যাম্প, এবং ফেডারেশনগুলোর মধ্যে আপনারাই কি সবার আগে ক্যাম্পটা শুরু করলেন? হ্যাঁ, দলগত ইভেন্টে আমরা সবার আগে শুরু করেছি। এটা কিভাবে সম্ভব হলো আসলে, যেখানে আমরা দেখি যে এখনও প্রায় 5-6 মাসের মতো গেমস শুরু হতে বাকি রয়েছে এসএ গেমস, তার আগে আপনারা ক্যাম্পটা শুরু করেছেন। অনেক ফেডারেশন রয়েছে আমাদের এখানে, প্রায় 55টা ফেডারেশন, তার মধ্যে অনেকগুলো ফেডারেশনেই তারা এই এসএ গেমসে পার্টিসিপেট করবে, কিন্তু আপনারা সবার আগে ক্যাম্পটা শুরু করতে পারলেন। এটা কিভাবে সম্ভব হলো, যদি একটু এই গল্পটা বলেন আমাদের। ধন্যবাদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা গাইডলাইন ছিল যেটা আগস্ট থেকে করার জন্য, বাট এনএসসি খুব রেজাল্টের জন্য এবং বিওএও রেজাল্টের জন্য খুব আমাদেরকে অ্যালার্ট করতেছিল। তো সেই চিন্তা করে আমি দেখলাম যে আমার 5 মাসে কিছু হবে না। এই জন্য আমি অলিম্পিকে গাইডলাইন উপেক্ষা করে এবং এনএসসির সাহসে এনএসসি আমাকে বলছে যে হ্যাঁ আপনি শুরু করেন। তো সেই জন্য আমি এই রিস্কটা নিলাম যে 6 মাস আগেই আমি প্র্যাকটিসটা শুরু করেছি। এই যে এত আগে শুরু করলেন, এবং এটার জন্য তো অর্থেরও একটা বড় ব্যাপার রয়েছে। সবার আগে আমার ধন্যবাদ দিতে হবে আমার সভাপতিকে। উনি আমাকে বলছে আপনি কোনো চিন্তা করবেন না, আমার রেজাল্ট দরকার, আপনি শুরু করেন, টাকার ব্যবস্থা হবে। এবং সেই অনুযায়ী উনি এই আশ্বাস আমাকে সাহস দিয়ে রাখছে যে কোনো চিন্তা নাই। আর আমি এই বিষয়টা নিয়ে আবার এনএসসির সাথে কথা বলেছি, জাতীয় ক্রীড়া পরিষদে বলছে আপনি তো প্রশিক্ষণই করতেছেন এবং ভালো রেজাল্টের জন্য করতেছেন, সুতরাং অসুবিধা নাই, আমরা আপনাকে দেখব। তাহলে এই ক্যাম্পের যে খরচ বা এই ক্যাম্পের যেই অর্থ বরাদ্দ যেটা, সেটা আসলে কি পুরোটা এখন এনএসসি থেকে আপনাদেরকে সরবরাহ করবে, এরকম কিছু? জি, এনএসসি বলছে যে আপনাদের খরচ করেন, বিল ভাউচার দিলে তারা টাকা দিবে। কিন্তু তার আগে আমার প্রেসিডেন্ট আমাকে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে আপনি আপনার ফান্ডের থেকে টাকা খরচ করেন, এনএসসি যখন দিবে তো দিবেই, কিন্তু টাকার জন্য আপনি কিছু বন্ধ রাখবেন না। এবার আপনাদের খরচ যা হবে আপনার এনএসসিকে সেটা দিলে এনএসসি হয়তো সেই অর্থটা আপনাদেরকে দিয়ে দিবে, বিষয়টা কি এরকম? বিষয়টা মনে হয় একটু তার চেয়ে উপরে। এনএসসি বলছে যদি আপনার তার চেয়ে বেশি খরচ হয়, আমার খাবার মানের দিক দিয়ে আপনি নিচে যেতে পারবেন না। সেটা কেটস হোক, সেটা মোজা হোক, সেটা খাবার হোক, খরচ হোক, যথাযথ খরচ করেন, বেশি খরচ হইলেও অসুবিধা নেই, কিন্তু মানটা ঠিক রাখতে হবে, সেটাই। এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু এটার কোনো মনিটরিং কি হচ্ছে এনএসসি থেকে? আপনাদের কাছে কি তারা পর্যবেক্ষক দল কি আসছে বা এটা পর্যবেক্ষণ করছে? আপনারা যে এই যে খরচের একটা বিল ভাউচার হচ্ছে যে এনএসসির কাছে দেবেন, কিন্তু সেটাকে আপনি ঠিকঠাক মতো করছেন কিনা, এই বিষয়ে তদারকিটা কি হচ্ছে? এটা কি আপনারা বুঝতে পারছেন কোনো কিছু? আমি একটু বুঝতে পারছি 8 তারিখ। তাছাড়া আমাদেরকে চিঠিও দিয়েছে 8 তারিখ থেকে, গত 8ই জুলাই থেকে এনএসসি একজন পর্যবেক্ষক টোটাল আমার প্র্যাকটিস, আমার খাবার, আমার কি হচ্ছে না হচ্ছে, তারা আমাদেরকে একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, সে সব কিছু দেখতেছে। না, আপনি যেই টাকা চাচ্ছেন বা যেই বরাদ্দ চাচ্ছেন এনএসসি সেটা দিতে রাজি হয়ে গেছে, কিন্তু এটা মানে রাজি হয়ে এত সহজে রাজি হয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার না, আপনি বলতে চাচ্ছেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলেন যে কি এটা। প্রথম আজ থেকে 3 মাস আগে যখন দেখলাম যে একটা টাকার জন্য ওনার কাছে আমি গেলাম, উনি উইথিন 3 ডেজ আমাকে এটা করে দিল, তখন আমার একটু ভয় লাগলো। ঘটনা কি, যেখানে এনএসসি 1 মাস 2 মাস 3 মাস পর টাকা দিল, তো আগে জানতাম এটা। তখন আমি মনে মনে চিন্তা করলাম উনি তো এনএসসি আমাকে টাকা দিচ্ছে, তার মানে উনি আমার কাছ থেকে রেজাল্ট চায়, জবাব দিতে চায়। উনি সহজে দিছে, উনিও আমাকে ছাড়বে না। তার মানে হচ্ছে এরকম যে আপনার যত টাকা লাগে আপনি খরচ করেন, কিন্তু আমাকে ভালো রেজাল্ট এনে দিতে হবে, না হলে আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, বিষয়টা এরকম। আমার কাছে মনে হয় যে দেখেন না, ছাড়বে না, রেজাল্ট দিতে হবে। তাহলে আপনারা ওই জায়গা থেকে আপনারা যেহেতু একটু আগেই স্টার্ট করতে পেরেছেন ট্রেনিং ক্যাম্প, প্লেয়ারদের এবার ভালো ফ্যাসিলিটিস আপনারা দিতে পাচ্ছেন, খাবারের বিষয়ে কোনো রকমের ছাড় নেই, কিটস যেগুলো রয়েছে, ইকুইপমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর বিষয়েও ছাড় নেই, আপনারা বেস্ট প্রাইস দিয়ে সেগুলো অ্যাভেল করছেন। সেই জায়গা থেকে
রেজাল্ট আমরা এসএ গেমসে আসলে কি প্রত্যাশা করতে পারি বা আপনারা কি টার্গেট করছেন সেটা যদি একটু বলেন। আমার গতবার রেজাল্ট হলো পুরুষ বিভাগে 4th, আমি ব্রোঞ্জ পাই নাই। ছেলেদের মেয়েদের আমি পেয়েছি ব্রোঞ্জ। যে করেই হোক ইনশাল্লাহ আমাকে এবার মেয়েদের রৌপ্য আনতে হবে, ছেলেদের ব্রোঞ্জ আনতে হবে। আমি এক ধাপ আগাতে চাই, এক ধাপ আগানো অনেক কঠিন। কিন্তু যদি প্রত্যাশা মতো রেজাল্ট না হয় এনএসসিকে তো আপনার ফেস করতে হবে, তখন আসলে আপনার অবস্থানটা যদি একটু ক্লিয়ার করেন ওই সময় যদি আপনি যে টার্গেট নিয়ে এগোতে যাচ্ছেন যে আমি যেভাবে হোক গতবার যেটা ছিল সেখান থেকে আমি মিনিমাম এক ধাপ আমি উন্নতি করতে চাই, সেই জায়গা আসলে যদি ওইটা অ্যাচিভ করতে না পারেন, যদি পারেন সেটা তো খুবই ভালো, হয়তো আপনি তখন নিজেকে বলতে পারবেন যে আপনি প্রুভ করেছেন সেই জায়গাটায়। যদি সেটা অ্যাচিভ করা না যায় তখন আসলে কি হতে পারে একটু কি সেই বিষয়টা আমাদেরকে বলবেন। এটা আসলে কি বলবো, আমি নেগেটিভ নিতে চাই না, আমি এটা ভাবতেও চাই না। আমাকে করতে হবে, আমি ডু অর ডাই, আমার আর কোনো রাস্তা নাই। আমি যে বলবো যে এটা হয় না এই জন্য আমার কোনো কজও থাকবে না, কারণ সে আমাকে পরিমিত অর্থের যোগান দিচ্ছে, যা করতে চাচ্ছি তাই দিতেছে। আমার কোনো থাকবে না, আমার কোনো জায়গা থাকবে না চলে যাওয়া ছাড়া। এক্স্যাক্টলি আমি সেটাই শুনতে চাচ্ছিলাম। দেখা যায় আমরা পজিটিভ থাকতে চাই যে যাতে পজিটিভ হয় এবং আপনি যে টার্গেট নিয়ে এগোচ্ছেন বা কাজ শুরু করেছেন সেটা যাতে অ্যাচিভ করতে পারেন। কোহিনুর ভাইয়ের সাথেও আপনি কাজ করেছেন, প্রায় 33 বছর তিনি এই জায়গাটা দায়িত্ব পালন করেছেন। তিনি চেষ্টা করেছেন হ্যান্ডবলের একটা ফ্যাসিলিটিস তৈরি করবার জন্য, একটা গ্রাউন্ড তৈরি করবার জন্য, সেটা করেছেন। যেই জায়গায় রেখে গেছেন সেখান থেকে আসলে হ্যান্ডবলটাকে কোন জায়গায় আপনি দেখে যেতে চান বা রেখে যেতে চান, আপনি যে দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে। কোনোবার 33 বছর থাকুক, 35 বছর থাকুক, আমি সালাউদ্দিন কিন্তু তার তৈরি। এটা উনি আমাকে কাজ করার ফ্রিডম দিছে। উনি দুইবার আমাকে জয়েন্ট সেক্রেটারি তার কমিটিতে রেখেছে এবং কাজ করার ব্যাপারে স্বাধীনতা দিছে বলেই কিন্তু আমি সালাউদ্দিন কাজ শিখছি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আসলে বলতে সালাউদ্দিন তুমি দায়িত্বে কেন, আমি তো শিখে আসি নাই, উনি কাজ দিছে বলেই আমরা শিখে আসছি। আর আমার চিন্তা হলো মেয়েদের আমি স্বর্ণ এসএ গেমসে, সাউথ এশিয়ানের ভিতরে, আর ছেলেদের রৌপ্য, এই দুইটাতে এটা আমি দেখে যেতে চাই ইনশাল্লাহ। এটা আমি দেখে যেতে চাই, সাউথ এশিয়ানে আমি 2 নাম্বার থাকতে চাই। তো সেটা করতে হলে তো আপনার নিয়মিত লিগগুলো তো চালাতে হবে, প্রিমিয়ার লিগ বলেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেগুলো তো কন্টিনিউ করতে হবে। লিগটা স্থবির হয়ে আছে অনেক দিন ধরে, সেটা বন্ধ হয়ে আছে। সেই বিষয়ে আপনার কমিটি বা আপনি কতদূর এগোতে পারলেন? আজকে 25শে জুলাই না, আজকে কিন্তু জানে প্রিমিয়ার লিগ টিমগুলি তার লিগ কবে সে কিন্তু জানে, ফার্স্ট ডিভিশন কবে সে জানে। আমি এপ্রিল মাসের সমস্ত ক্লাবগুলির সাথে মিটিং করে ফেলছি, শিডিউল করে ফেলছি। আমি একটা জিনিস বলি, আমরা প্রোভাইড করব সবাইকে। আপনিও জানবেন যে আমার সেপ্টেম্বরে কোন প্রোগ্রাম, অক্টোবরে কী প্রোগ্রাম, নভেম্বরে কী প্রোগ্রাম, আপ টু জুন আমার কী প্রোগ্রাম আপনি সব জানবেন। মানে আপনার ক্যালেন্ডার করছেন এটা, তাই তো? এবং লিগগুলো ক্লাবগুলোকে আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, তাদের জন্য কী সুযোগ সুবিধা দিব সেটাও তাদেরকে জানিয়ে দিয়েছি এবং তাদের মতামত নিয়েই আমি ডেট ঠিক করেছি। ওই জায়গাটায় একটা জিনিসে প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে, যেটা আমরা দেখছি এখন, যে ম্যাক্সিমাম ফেডারেশনের কিন্তু অ্যাটো কমিটি ঘোষণা হয়ে গেছে, কিন্তু ফেডারেশনগুলো তাদের মাঠে খেলা নামাতে পারছে না বিকজ অফ মানি, মানে টাকার সংকুলন তারা করতে পারছে না, কিংবা স্পন্সর এই মুহূর্তে আসছে না। সেই জায়গায় কি কোনো প্রবলেম আপনিও ফেস করছেন? এই জায়গাটাতে কি আসলে মানে যেই টাইম ফ্রেমের কথা আপনি বলছেন বা যে ক্যালেন্ডারের কথা বলছেন সেই অনুযায়ী কি আপনি খেলাগুলোকে মাঠে নামাতে পারবেন বলে বিশ্বাস করছেন? ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমি প্রথমবার যে টুর্নামেন্ট করছি স্পন্সর ছাড়া, আমার প্রেসিডেন্ট বলে যে কত টাকা লাগবে, স্যার 15 লাখ টাকা লাগবে, করেন। আমি স্পন্সর ছাড়া করছি তো, আমরা কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ স্পন্সর ছাড়া করছি। এবং ওইটাই আমি বলছি যে স্পন্সর পাওয়া যাচ্ছে না এখন, ফেডারেশনগুলো স্পন্সর তারা কোনো একটা কারণে তারা ইন্টারেস্টেড না এই মুহূর্তটা বা এই সময় তারা এগিয়ে আসছে না। এবং অনেক ফেডারেশনের সাথে আমরা কথা বলছি, তাদের কিন্তু একই কথা বলছে তারা, বিশেষ করে হকির মতো ফেডারেশন যারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তারাও কিন্তু স্পন্সর সংকটে ভুগছে। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারাও ভুগছেন এবং যেটা আপনি বলেন, যেমন বললেন যে মানে স্পন্সর পাচ্ছে না কিন্তু আপনাদের ব্যক্তিগত, যেমন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত ফান্ড থেকে হয়তো দিচ্ছেন বা এরকম কিছু। বিষয়টা ওরকম না। আমরা প্রথম আসার পর স্যার বলল যে মাঠে নামেন আগে, স্পন্সর এখন খুঁজেন না, এটা আমি দেখব, আমাকে মাঠে নামতে হবে। দীর্ঘদিন মাঠে হ্যান্ডবল নাই, সেই ইনিশিয়েটিভ নিয়ে আমরা স্পন্সরের জন্য আমরা ট্রাই করি নি, আমরা খেলাটাকে নামানোর চেষ্টা করছি, মানে আমরা শুরু করতে চাচ্ছি। আমার কিন্তু মহিলা ন্যাশনাল স্পন্সর স্যার এনে দিছে অলরেডি, আমার স্কোয়ার মানে রুচি হলো আমার স্পন্সর মহিলা ন্যাশনালের, আর আমার স্পন্সরের ইনশাল্লাহ সমস্যা নাই।
তাহলে আগামী যেই আপনার ক্যালেন্ডার অনুযায়ী একটু বলি, আমার ফার্স্ট ডিভিশন লিগ, প্রিমিয়ার লিগ, মহিলা লিগ, এই তিনটার স্পন্সর কিন্তু কিউট। কিউটের কর্ণধার চেয়ারম্যান চপল ভাই, যে রাজউদ্দিন চপল, উনি অলরেডি আমাকে নিজেই পুশ করতেছে। উনি নিজে, আমি ওনাকে জানাইছি সব কিছু। জেলা লিগ উনি অলরেডি আমাকে বলছে তুমি করো, আমি আসি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা ন্যাশনাল স্কুল লিগ করতেছি। এটা প্রথম শুরু করছি 7টা ডিস্ট্রিক্টের 42টা স্কুল ছেলে, 42টা স্কুল মেয়ে। এই ন্যাশনাল লিগ করার ব্যাপারে অ্যাবভ 40 লাখ টাকা আমাদের বাজেট, এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যাল গতকাল আমার তার সাথে মিটিং গেছে এবং তাকে আমি বুঝাইতে পারছি, সে অলরেডি মোটামুটি সে এগ্রি হয়ে গেছে। ঢাকার পোলার স্কুল, সেটারও আমরা পোলার স্কুলে এবার প্রথমবারের মতো হোম এনও করবো, টপ 5 টিম দিয়ে। পোলার স্কুলে এবার আমরা করতেছি কীভাবে, আগে হয়তো টুর্নামেন্টটা শুরু হয়েছে শেষ হয়ে গেছে না, একটু আপনি হয়তো জানেন যে আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিন্তু আগে হয়তো 6 দিনে, এবার আমি করছি 12 দিনে। আগে 2টা ম্যাচ খেলতো, আমি এবার এক একটা টিমকে যে চ্যাম্পিয়ন সে 9টা ম্যাচ খেলছে। যত খেলবে সে তত শিখবে। পোলারেও আমরা এবার করতেছি স্কুল, ঢাকা মহানগরী প্লেট এবং কাপ 2টা ভাগ করতেছি। কারণ যারা ভালো ভালো টিম তারা যখন দুর্বল টিমের সাথে খেলে তখন দুর্বল টিমটা পারে না। কিন্তু আমি কাপে প্লেটে আই না, ওদেরকে 5টা ম্যাচ খেলাইলে ওরা পারফেক্ট হয়ে যাবে, তখন তারা প্লেটে কাপে যা খেলবে। এটা আমরা এখানে করতেছি। এদের থেকে 8টা টিম নিয়ে আমরা করতেছি সুপার 8। সুপার 8-এর থেকে নিব 5টা টিম, ওই 5টা টিম খেলবে হোমে নেবে। আবার এই যে 8টা টিম আসতেছে সুপার 8, এর থেকে যে 3টা টিম আমরা নিব চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ড। ওই যে জাতীয় লিগ করতেছে না, জাতীয় স্কুল লিগ, ওখান থেকে আসবে 7টা ডিস্ট্রিক্টে 7টা টিম, আর এখান থেকে নিব 3টা টিম। এই 10টা টিম নিয়ে আমার এখানে এটা করব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন্স স্কুল লিগ। তাহলে তো কোর্ট মানে একেবারে ফাঁকা থাকছে না আগামীতে। আপনারা যখন ঘরোয়া টুর্নামেন্টগুলো শুরু করছেন, লিগগুলো শুরু করছেন, এই ম্যাচ সবসময় ব্যস্ত থাকছে। ব্যস্ত থাকতেছে, আবার একটু সমস্যা আছে, সেটা হলো আমার আবাসিক বিষয়টা নিয়ে খুব প্রবলেমে পড়ে যাবে। তারপরেও আমরা আশাবাদী এবং বেশ কিছু মানে খুশির খবর বা আনন্দের খবর আমরা শুনলাম। একটা কথা বলি, এইবার ফার্স্ট টাইম আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে 10টা টিমকে 10,000 টাকা করে উৎসাহ দিছি। উৎসাহ মানে তুমি 10 নম্বর হয়েছে, এই জন্য তোমাকে আমরা 10,000 টাকা করে দিব, সবাইকে 10,000 টাকা করে দিছি। চ্যাম্পিয়ন টিমকে এই ফার্স্ট টাইমের সময় চ্যাম্পিয়ন, রানার্স আপ, থার্ডকে আমরা প্রাইজ মানি দিয়েছি। আমরা রেফারিদেরকে, বেস্ট রেফারিদেরকে টাকা দিয়েছি। আমরা বেস্ট প্লেয়ারকে টাকা দিয়েছি। আমরা এবার এটা করতেছি, এবং ফর দ্য ফার্স্ট টাইম মহিলা ন্যাশনালে আমি প্রত্যেকটা প্লেয়ারকে ম্যাচ ফি দেবো। সে একটা ম্যাচ খেলবে, যতটুকু পারি, ছিল না তো এগুলা, টাকা দিব। এক ম্যাচের জন্য টাকা দিব, যতগুলো ম্যাচ খেলবে ততগুলো টাকা পাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, অন্যান্য ফেডারেশনগুলো যখন তারা আসলে স্পন্সরের জন্য হাহাকার করছে, যখন তারা লিগ মাঠে নামাতে পারছে না, সময় মতো খেলা শুরু করতে পারছে না, ওই জায়গায় বোধ হয় হ্যান্ডবল একটুখানি ব্যতিক্রম। যে পরিকল্পনার কথা আমরা শুনলাম মিস্টার সালাউদ্দিন আহমেদের কাছ থেকে, তিনি যেভাবে আসলে আমাদেরকে বলেন, আশ্বস্ত করলেন যে আগামী থেকে যখন অলরেডি ন্যাশনাল হ্যান্ডবল তারা কিন্তু প্র্যাকটিস ক্যাম্প তারা শুরু করে দিয়েছে, আবাসিক ক্যাম্প শুরু করে দিয়েছে এসএ গেমসকে সামনে রেখে, এবং এরপরে যখন ঘরোয়া টুর্নামেন্ট বা ঘরোয়া লিগগুলো শুরু হবে তখন আসলে এই কোর্টটা হয়তো ফাঁকাই থাকবে না। এই জায়গায় বোধহয় হ্যান্ডবল একেবারে ব্যতিক্রম। নিশ্চয়ই আগামীতে তার হাত ধরে, কিংবা যে কর্মকর্তারা যারা এখন কাজ করছেন, অ্যাডো কমিটিতে যারা রয়েছেন, তাদের হাত ধরে হ্যান্ডবল অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশাটা আমরাও করতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.